রাজ্যের অবস্থা খুব খারাপ, রাজ্যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, সরকারি স্কুল নাকি নষ্ট হয়ে যাচ্ছে। এডুকেশন কোয়ালিটি যদি বলেন, সরকারি স্কুল এবং বেসরকারি স্কুলের মধ্যে খুব একটা তফাৎ নেই। কিন্তু একটা সরকারি স্কুল আর একটা বেসরকারি স্কুলের মধ্যে পরিকাঠামোগতভাবে যদি এতটা ফারাক থেকে যায়, একই মানের শিক্ষা কি দেওয়া সম্ভব? আগেকার মাস্টারমশাইদের একটা দায়বদ্ধতা ছিল, স্কুল আওয়ার্সের বাইরেও সেই ছেলেটা বা মেয়েটা সন্ধ্যেবেলা কি করছে মাস্টারমশাইরা দেখতে পেতেন, টিচারের কম্পিটিশন শেষ দিন পর্যন্ত। এই জিনিসটা আপনি কখনো ফেস করেছেন যে এই এখন যেটা খুব থ্যাঙ্কফুলি একটু কমেছে, তবে মাঝখানে খুব হতো যে ওই পরীক্ষার নম্বর নিয়ে গোলমাল, ছাত্র আত্মহত্যা করে ফেলে? এই জন্য বলবেন, আমরা যখন প্রশ্ন করি, দেখুন সবাই এটা জানে যে 60% প্রশ্ন থাকে সাধারণের জন্য, 20% তার থেকে একটু ভালো ছেলেদের জন্য, আর 20% থাকে ধরুন একটু এক্সট্রা অর্ডিনারি ছেলেদের জন্য। সবাই আমাদের কাছে প্রণম্য, শ্রদ্ধেয়, সবার কাছ থেকে আমরা শিখেছি, কিন্তু দেখবেন ইম্প্যাক্ট থাকে 3-4জন। পরীক্ষার সময় আমার মাথার মধ্যে ঘুরছে কীভাবে নম্বর পাবো, কিন্তু আমার যদি জানার ইচ্ছা থাকে সে কিন্তু পরীক্ষার পরেও পড়বে। যদি ক্রিয়েটিভিটি না থাকে কারো, সে রিল বানিয়ে রোজগার করার জায়গায় যেতেই পারবে না। আপনার পরিচিত শিক্ষক আছেন যাদের চাকরি গেছিল? হ্যাঁ, পরিচিত 4-5 জন আছে। কোন সাবজেক্টটা ছাত্ররা অযথা সবচেয়ে বেশি ভয় পায়? ম্যাথামেটিক্স। হ্যাঁ, এটা আমিও 100% এগ্রি করছি এটা। আমরা এই এপিসোডটা যখন শ্যুট করছি এটা নির্বাচনের ঠিক আগে। আর নির্বাচনের আগে এই ধরনের অনেক আলোচনা হয়। রাজ্যের অবস্থা খুব খারাপ, রাজ্যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে, সরকারি স্কুল নাকি নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে চতুর্দিকে। এছাড়াও রাজ্যের শিক্ষা নিয়ে অনেক আলোচনা তো সারা বছর ধরে হতেই থাকে। সরকারি স্কুলের নাকি খুব খারাপ অবস্থা, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত টপিকগুলো আপনারা জানেন। তো আমার আজকের গেস্ট হচ্ছেন এমন একজন, ইনি শিক্ষার ক্ষেত্রে যাকে বলা যায়, যাকে ইংরেজিতে বলা হয় একেবারে ইনসাইড ম্যান। তাকে তার ছাত্ররা শুধু যে একজন ভালো শিক্ষক হিসেবে চেনেন তাই নয়, একজন অত্যন্ত ভালো পথপ্রদর্শক হিসেবেও চেনেন। নমস্কার, আমি দীপ। আপনি শুনছেন এবং দেখছেন বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপ বেনিফিশিয়াল পডকাস্ট শোনা কথা। আর স্বাগত জানাই শ্রী কৃষ্ণেন্দু সামন্ত। নমস্কার। আচ্ছা, একটা একেবারে ডাইরেক্ট কোয়েশ্চেন নিয়ে শুরু করি। বলুন। সেটা হচ্ছে যে সরকারি স্কুল বনাম বেসরকারি স্কুল, বেসরকারি স্কুল কি সরকারি স্কুলের থেকে সত্যিই ভালো এডুকেশন কোয়ালিটির দিক থেকে দেখলে? এডুকেশন কোয়ালিটি যদি বলেন, সরকারি স্কুল এবং বেসরকারি স্কুলের মধ্যে খুব একটা তফাৎ নেই। একদম কনফিডেন্টলি বলছি, খুব একটা তফাৎ নেই। তফাৎটা যেখানে, সেখানে ইনফ্রাস্ট্রাকচারেরও একটুকু তফাৎ, বা স্মার্ট ক্লাস বা এই জাতীয় যে সমস্ত কথাবার্তাগুলো আজকাল চলে আসছে, তফাৎটা এইখানেই। বেসিক টিচিং প্রসেসে কোনো তফাৎ নেই। ওকে, এবার আপনি যদি আজকে আপনার পরিবারের কাউকে স্কুলে ভর্তি করাচ্ছেন একটি বাচ্চাকে, আপনি দুটোর মধ্যে কোনটা বেছে নেবেন এবং কেন? একটা পরিবারের বাচ্চা বলতে, বা সেটা পুত্র সন্তান, কন্যা সন্তান, অর্থাৎ আমরা যেটাকে ছেলে মেয়ে বলি, এখানে কিন্তু ডিসিশানটা কমপ্লিটলি শুধু যে বাবার ওপর নির্ভর করে বা আমার ওপর নির্ভর করবে তা কিন্তু নয়। পরিবার বলতে আমরা আগে যে পরিবারটা বুঝতাম আর কি, একান্নবর্তী পরিবার, আর এখন যেটা ধরুন ভেঙে গেছে, নিউক্লিয়ার ফ্যামিলি, বা ধরুন একেবারে নিউক্লিয়েটেড, আরও মলিকুলার লেভেলে চলে গেছে। মানুষ অনেক ক্ষেত্রে ছেলে মেয়ে বাবা মার থেকে হয়তো আলাদাও থাকে, কিন্তু ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে বাবা মা বা তার পরিবারের কিন্তু একটা রোল থাকে। বাবা হয়তো ঠিক করছে যে আমি সরকারি স্কুলে পড়াও, মা ঠিক করছে যে আমি প্রাইভেট স্কুলে বা নামকরা কোনো স্কুলে পড়াও, কিন্তু সেখানে একটা কনফ্লিক্ট তৈরি হয়, এবং এই কনফ্লিক্টে দেখা যায় যে বাচ্চাটা মাঝখানে টানাপোড়েনের মধ্যে চলে যায়। শেষমেশ কিন্তু একটা ডিসিশনে আসতেই হয় যে কোন স্কুলে পড়বে। স্কুলের ভর্তির টাইমটা তো আর কারোর জন্য থেমে থাকবে না, রাইট? তা সেখানে যে ডিসিশনই হোক না কেন, দেখুন
বিষয়টা আমি যদি আমরা একটু বড় করে দেখি, আমরা যখন স্কুলিংয়ের ক্ষেত্রে আমরা বলি যে সরকারি বেসরকারি স্কুলে পড়াবো, যে কোনো ভালো নামি স্কুলে হতে পারে। সেই ছেলেটি যখন 11-12 পাস করলো, অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করলো, তখন তার বাবা মাই চাইছে সরকারি কলেজে পড়ুক, যে সরকারি মেডিকেল কলেজের চান্স পাক, সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের চান্স পাক, সরকারি ডেন্টাল কলেজের চান্স পাক। মানে কোনো একটা জায়গায় কিন্তু সরকারের ওপর তাকে ডিপেন্ডেন্ট হতে হচ্ছে। তার আগের পিরিয়ডটা যদি আপনি দেখেন, তখন কিন্তু আমরা বলছি বেসরকারি স্কুল। লোকের একটা প্রাথমিক ধারণা হয়ে গেছে যে বেসরকারি স্কুলে তার প্রাইমারি এডুকেশন, তার এটিকেট, তার স্পিকিং এবিলিটি এগুলো হয়তো খুব বাড়ে, ইংরেজিটা খুব ভালো জানে। কিন্তু যে কোনো বিষয়ে আপনাকে যদি ওপরে যেতে হয়, আপনার যেটা প্রধান দরকার, যে কোনো বিষয়ের ওপর সার্বিক দক্ষতা, দ্য আলটিমেট নলেজ। এটা আমার ব্যক্তিগত মত। এবং আমাকে যদি চুজ করতে বলেন, একদম ডেফিনেটলি এক কথায় উত্তর সরকারি স্কুল। তবে এই যে একটা পারসেপশন রয়েছে সরকারি স্কুলে, সেটা আমার যেটা মজার মনে হয় সেটা হচ্ছে সেটা সব সরকারি স্কুলের ব্যাপারে কিন্তু এই পারসেপশনটা নেই। যেমন ধরুন আমার বাড়ির খুব কাছে বালিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল, সত্যজিৎ রায় পড়েছেন, আমার বাবা পড়েছে। সেই স্কুলটার ক্ষেত্রে কিন্তু এতটা এই যে নেগেটিভ পারসেপশনটা সেটা কিন্তু নেই। এবার সরকারি স্কুল বলতে আমরা বুঝি একেবারে ধরুন বালিগঞ্জ গভর্নমেন্ট একদম হার্ট অফ দ্য সিটির মধ্যে আছে। এবার আপনাকে যদি দেখতে হয়, আপনি একদম একেবারে কোচবিহার থেকে কাকদ্বীপ চলে যান, একেবারে সাগর থেকে পাহাড় চলে যান, সারা রাজ্য জুড়েই কিন্তু সরকারি স্কুল আছে। সুতরাং একটা দুটো স্কুলে ধরুন কিছু প্রতিষ্ঠা ব্যক্তি যাদের আমরা সমাজে সবাই গ্রহণ করেছি, তাদের দিয়ে আমরা বিচার করি। কিন্তু গ্রামের এমন স্কুল আছে যাদের ধরুন তিনি কোন স্কুলে পড়েছেন অ্যাকচুয়ালি তাদের আমরা জীবনীটাই পড়িনি। যেমন ধরুন মণি ভৌমিকের কথা যদি বলি, উনি মেদিনীপুরের একটা প্রত্যন্ত গ্রামের স্কুলে পড়েছেন। এরকম অনেক ব্যক্তি আছেন যাদের কথা আমরা জানি না। সুতরাং সরকারি স্কুলের সম্বন্ধে আমি নিজে একজন সরকারি স্কুলের শিক্ষক হিসাবে বলছি না। সরকারি স্কুলের যদি আপনি একদম পুরো পিস অ্যান্ড কিউজ বিচার করেন ইন এভরি অ্যাসপেক্ট, শুধুমাত্র স্ট্রাকচারাল অর্থাৎ ঝাঁ চকচকে বিল্ডিং, টাই কোট পরা ছাত্রছাত্রী, এটা ছাড়া, এবং আপনার একটা দেখলেই মনে হবে যে একটা ভালো একটা এটিকেট জানা ছেলে বা মেয়ে। কিন্তু আপনি বেসরকারি স্কুলে বা এইগুলো আপনি পেয়ে যাবেন সহজেই। কিন্তু সরকারি স্কুলে যেটা হয় আর কি, এখন আগেকার দিনে আমরা যখন সরকারি স্কুলে পড়েছি তখন যে সমস্ত মাস্টারমশাইরা আসতেন সব লোকাল মাস্টারমশাইরা, হয়তো 2-5 কিলোমিটারের মধ্যে থাকতেন। এখন হয়ে গেছে সার্ভিস কমিশন। সার্ভিস কমিশন থেকে বিভিন্ন জায়গার মাস্টারমশাই দিদিমণিরা আসছেন। আগেকার মাস্টারমশাইদের একটা দায়বদ্ধতা ছিল, স্কুল আওয়ার্সের বাইরেও সেই ছেলেটা বা মেয়েটা সন্ধেবেলা কি করছে মাস্টারমশাইরা দেখতে পেতেন। মাস্টারমশাই বাজারে গেলেও কিন্তু সেই ছেলেটাকে লক্ষ্য করতেন। আমার বাড়ি হাওড়ায়, আমি পড়াই কাকদ্বীপের একটা স্কুলে। আমার স্কুল আওয়ার্সের বাইরে আমি চলে গেলাম বাড়িতে, ছেলের সঙ্গে আমার কোনো কন্ট্যাক্টই নেই। আমি কীভাবে তাকে বাকি সময়টা স্কুল আওয়ার্স ছাড়া সে কীভাবে সারাদিন কাটাচ্ছে সেটা তো আমায় দেখতে হবে। সুতরাং আগেকার সিস্টেমের সঙ্গে আমি একেবারে একমত। স্কুল সার্ভিস কমিশনের হোক, ছেলেরা কম্পিটিশনের মধ্যে দিয়ে ফেয়ার সিলেকশনের মধ্যে দিয়ে আসুক, কিন্তু একেবারে তাদের অ্যাপয়েন্টমেন্টটা যেন তাদের পেরিফেরির মধ্যে হয়, অ্যাটলিস্ট 3 to 5 কিলোমিটার্সের মধ্যে হয়। এটা আমার ব্যক্তিগত মত, এবং তাতেই একটা স্কুল কিন্তু সর্বাঙ্গীনভাবে গড়ে উঠবে বলে আমার মনে হয়। আচ্ছা, আপনি শুধু যে শিক্ষক হিসেবে কাজ করেছেন তাই না, আপনি প্রধান শিক্ষকও ছিলেন। এবারে আমরা যখন স্টুডেন্ট ছিলাম তখন প্রিন্সিপাল কথাটা বললেই আমাদের বুকের ভেতরটা কেমন ধড়াস করে উঠত। কিন্তু একজন হেডমাস্টার বা একজন প্রিন্সিপালের কাজের এমন কিছু দিক নিশ্চয়ই আছে যেগুলো সাধারণ মানুষের ঠিক চোখে পড়ে না বা যেগুলো আমরা জানি না। সেটা ব্যাপারে ওকে কি বলবে? প্রথম কথা দেখুন, বেসরকারি স্কুলেই প্রিন্সিপাল কথাটা চলে।
সরকারি স্কুলে প্রিন্সিপাল কথাটা চলে না, আইদার হেডমাস্টার অথবা হেডমিস্ট্রেস এই কথাটা চলে। আর হেডমাস্টার কথাটার মানে হচ্ছে হেড অ্যাবং দ্য ইকুয়ালস। আমি অন্যান্য শিক্ষকদের মতেই একজন শিক্ষক, আমি কাজটা দেখাশোনা করি। এই কথাটা শুনে আমার যেটা মনে পড়ে গেল, আমরা পলিটিক্যাল সায়েন্সে ব্রিটেনের ব্যাপারে শিখেছিলাম। ব্রিটেনের প্রাইম মিনিস্টারকে বলা হয় প্রাইমাস ইন্টার প্যারেস, ফার্স্ট অ্যামং ইকুয়ালস। বিষয়টা হচ্ছে প্রিন্সিপাল কথাটার সঙ্গে সরকারি স্কুলে কোনোভাবেই যোগ নেই, এবং আমাদেরও বিভিন্ন যখন কর্পোরেট সংস্থার চিঠি দিতে আসে প্রিন্সিপাল বলেই হেড করে লেখেন আর কি। আমি এটা প্রোটেস্ট করি যে হেডমাস্টার মানে হেড অ্যামং দ্য ইকুয়ালস, এটা একটা টিম গেম। একটা স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এবং এলাকার যারা শিক্ষার সঙ্গে জড়িত, একটা স্কুল তো স্বাধীনতার পরে যে সমস্ত সরকারি স্কুলগুলো গড়ে উঠেছে, ধরুন 1903 সাল থেকে শুরু করে 1900 সাল থেকেই ধরছি, অনেক পুরনো স্কুলও আছে। আমি যে স্কুলে পড়েছি সেটা 1856 সালের স্কুল, সিপাহী বিদ্রোহ আগে। কলকাতা বা আমাদের গ্রামাঞ্চলে মাত্র তখন 3টে স্কুল ছিল। 1856 সালে 3টে স্কুল তৈরি হয়েছিল আমার যে অঞ্চলে বাড়ি আর কি। এবং প্রত্যেকটা স্কুল থেকে একটা স্কুলের দূরত্ব মিনিমাম ধরুন 20 কিলোমিটার। পরবর্তীকালে যে স্কুলগুলো হয়েছে স্বাধীনতার ঠিক পরেই মানুষের ব্যক্তিগত উদ্যোগে যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কেমন হবে, তখন তো একদম নতুন দেশ, সব কিছুতেই আমরা ধরছি, শিক্ষাতেও ধরছি। তা সেই ব্যবস্থা থেকে শিক্ষা কাঠামোকে তারা তৈরি করেছেন, তারা আমাদের কাছে প্রণাম্য। তাদের চিন্তাভাবনার সঙ্গে যদি আজকে আমরা একাত্ম হতে না পারি, এই সরকারি স্কুলের কনসেপ্টটাই থাকতো না। রাইট। আমার কাজ করতে গিয়ে আমার 35 বছরের শিক্ষকতার অভিজ্ঞতা দিয়ে বলছি, মানে আমি একদম খুব ছোট বয়স থেকে স্কুলে শিক্ষকতা করছি। আই হ্যাভ কমপ্লিটেড মাই এমএসসি from Calcutta University in the year of 1991. And after that, আমি যখন জয়েন করি, in that same year, then I was only 23.5 years old. আমার মনে হয় যে অনেক চাকরির অফার ছিল, কিন্তু মনে হয়েছিল যে না ঠিক আছে, স্কুলে তো যারা আমাদের পড়িয়েছেন তারাও সব মাস্টার ডিগ্রি, আমি তো অন্য গ্রহ থেকে আসিনি, আমি একবার চেষ্টা করে দেখি ওনাদের মতো পড়াতে পারি কিনা, ওনাদের মতো শিক্ষক হতে পারি কিনা। এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল। এত বছর পরে কি মনে হয় পেরেছেন? চেষ্টা করছে, স্টিল আই এম ট্রাইং। টিচারের কমপ্লিশন শেষ দিন পর্যন্ত। আমি যদি নিজে শিখতে না পারি, কাউকে শেখাতেও পারবো। আমার শেখাটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস, এটা একটা প্রবাহমানতা, চলতেই থাকে। তাই শিক্ষাকে আমরা বিজ্ঞান বলি, শিক্ষা বিজ্ঞান। বিজ্ঞান কথাটা মানি আমরা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি বুঝি, বাট এডুকেশন ইজ অলসো এ সায়েন্স। রাইট। আচ্ছা, সরকারি স্কুলের পরিকাঠামো নিয়ে যেহেতু কথা উঠল, ধরুন আপনাকে আজকে একটা বেশ বড় পরিমাণ টাকা দেওয়া হলো, কয়েকশো কোটি টাকা, সরকারি স্কুলকে উন্নত করার জন্য। আপনি প্রথম কোন জিনিসটায় সেই টাকাটা খরচ করবেন? প্রথম ধরুন যদি কিছু টাকা আমাকে দেয়া হয় আর কি, আপনি বলছেন হিউজ পরিমাণ টাকা, প্রথম যেটা করা উচিত সমস্ত শিক্ষকদের নিয়ে বা শিক্ষিকাদের নিয়ে একটা টিম করা উচিত। ছেলেরা কি চাইছে ওদের সঙ্গে, আমি ধরুন একটা, আমার বাড়ি যেখানে পাশাপাশি 3টে বাড়ি আছে ধরুন, একজন পড়ছে কলকাতার সবচেয়ে নামি স্কুলে, একজন পড়ছে নামি অথচ মাঝারি মানের, আর একজন পড়ছে একেবারে ধরুন সরকারি স্কুলে। একই সঙ্গে স্কুল টাইমিংটা শুরু হচ্ছে, তিনজনেরই মা হয়তো দোরগোড়ায় কাউকে বাসে তুলে দিতে এসছে, কাউকে অটোয় তুলে দিতে এসছে, ছেলেটি হেঁটে স্কুলে যায়। পার্থক্যটা কিন্তু ওখান থেকে শুরু হচ্ছে। এবং সে দেখছে যে একেবারে চকচকে ঝকঝকে জামা পরা, মাঝারি মানের জামা পরা, আর একেবারে স্কুল ড্রেস যেটা স্কুল থেকে এখন প্রোভাইড করা হয়, খুব নিম্নমানেরই বলা যেতে পারে, সেটা সে পরে আসছে। তাহলে ছেলেদের বেসিক যে তার মধ্যে যে একটা কম্প্যারেটিভ অ্যানালিসিস চলে, সেই অ্যানালিসিসের জায়গাগুলো, সেই জায়গায় নিজেকে যতটা ইনফিরিয়ার ভাবছে, সেই জায়গাটাকে আমাকে কিন্তু আগে
ঠিক করতে হবে, ওকে ওই মেন্টাল স্টেবিলিটির জায়গায় নিয়ে যেতে হবে। এক, পারিবারিক ইকোনমিক ব্যাপারটা কিন্তু বলছি না। ২ নম্বর কথা, সরকারি স্কুলে যেমন একটা ভালো ফুটবল গ্রাউন্ড নেই, বেসরকারি স্কুলে আছে। সরকারি স্কুলে ভালো ধরুন ক্রিকেটের নেট প্র্যাকটিস নেই, কিন্তু ছেলে নিচ্ছে ক্রিকেট খেলার। সরকারি স্কুলে ধরুন স্মার্ট ক্লাস নেই, কিন্তু সে বারবার ইউটিউবে হোক বা টিভিতে দেখছে, স্মার্ট ক্লাসে গল্প শুনছে। তার ধরুন বেসিক নিডস স্কুলের মধ্যে টয়লেটস অ্যান্ড এগুলো তাকে যদি ঠিকঠাক করে দেয়া যায়, একেবারে ছেলেরা কিন্তু সরকারি স্কুলেই আসবে। একটা ছোট গল্প বলি, একটা মানে গল্প না, এটা একটা সত্যিই ঘটনা। একটি ছেলে, গ্রামের ছেলে, এটা আনন্দবাজারে বেরিয়েছিল। গ্রামের ছেলে, সে স্কুলে আসে না। আচ্ছা। প্রতিদিন সে কিন্তু স্কুলে তার নাম আছে খাতায়। সে প্রতিদিন স্কুলে আসার সময় মাস্টারমশাই দেখছেন যে ছেলেটা একটা টায়ার নিয়ে চালাচ্ছে। সাইকেলের টায়ার নিয়ে যেরকম ছোটবেলায় আমরা চালাতাম, সেও চালাচ্ছে। তা স্যার এটা দেখে না, প্রতিদিন স্কুলে চলে আসে। স্যার একদিন দাঁড়িয়ে গিয়ে বলছে যে, তুই স্কুলে আসিস না কেন? তো বলছে, আমার ভালো লাগে না। কিন্তু এখানে কি করছিস? বলছে, আমি টায়ার নিয়ে খেলছি। বলছি, তুই এই খেলাটাই খেলবি, স্কুলে চল। বলছি, স্কুলে তো অতটা জায়গা নেই। বলছি, তোর জন্য আলাদা জায়গা করে দেব। জায়গা করে দিল, ছেলেটা স্কুলে আসে। এখানে শিক্ষকের ভালোবাসা এবং তার পছন্দের জায়গা। আগে তো প্রথম তাকে নিয়ে আসতে হবে স্কুলে, তারপরে তো পড়ানোর ব্যাপার। আমি যদি ছেলেদের স্কুলেই না নিয়ে আসতে পারলাম, আমি কাকে পড়াবো? এই ব্যাপারটার জায়গায় একেবারে পরিষ্কার করে স্বচ্ছ ধারণা থাকতে হবে মানুষের, এবং কনফিডেন্স তৈরি করতে হবে অভিভাবকদের। হ্যাঁ, সরকারি স্কুলেও পারে ইন কম্প্যারিজন উইথ আদার প্রাইভেট স্কুলস। কিন্তু একটা সরকারি স্কুল আর একটা বেসরকারি স্কুলের মধ্যে পরিকাঠামোগতভাবে যদি এতটা ফারাক থেকে যায়, একই মানের শিক্ষা কি দেওয়া সম্ভব? দেখুন, মানের দিক থেকে বিচার করতে গেলে আমরা প্রত্যেকটা ব্যাপারে দেখেছি, মানুষ বেশিরভাগ বাবা মা ছেলে মেয়েদের ধরুন এখন প্রফেশনাল লাইনে নিয়ে যেতে চাইছি, প্রফেশনাল কোনো একটা ফিল্ডে নিয়ে যেতে চাইছে। এখন প্রফেশনাল ফিল্ড সম্বন্ধে মানুষের আইডিয়াটাই ক্লিয়ার না। সবাই ভাবছে ডাক্তার, ইঞ্জিনিয়ার এটা একটা প্রফেশনাল ফিল্ড, এটা একেবারে খুব সুন্দর ব্যাপার। এছাড়াও ধরুন আরও অনেক প্রফেশন যে সমাজে আমাদের অজান্তি, বিশেষ করে সাধারণ মানুষের অজান্তেই গড়ে উঠেছে, এটা মানুষ জানে না। তাহলে প্রথম কথা, একটা জানানোর রোল থেকে যায় মাস্টারমশাইদের, যে অ্যাপার্ট ফ্রম মেডিকেল প্র্যাকটিস, অ্যাপার্ট ফ্রম ইঞ্জিনিয়ারিং প্র্যাকটিস, দেয়ার আর সো মেনি প্রফেশনস যেগুলো মানুষকে হাইলাইটই করতে আমরা শেখাতে পারি, এটা আমাদের ব্যর্থতা। এবং যে কেরিয়ার কাউন্সেলিং, এই যে প্রোগ্রামগুলো বেসরকারি স্কুলে হয়, এটা সরকারি স্কুলে হয় না। তাই এই ব্যাপারটার উপর একটা এমফাসিস দিতে হবে, জোর দিতে হবে। মানুষকে আগে তো বুঝতে, আমি পড়বো কেন, আমার কাছে ওয়াইটা যদি ক্লিয়ার না থাকে, এখন ছেলে মেয়েদের মধ্যে না পড়ার ইচ্ছা, এই না পড়ার ইচ্ছাটার দায়টা কিন্তু মাস্টারমশাইদের, আমি সরাসরি পড়ি। কারণ আমরা মাস্টারমশাইরা হোয়াইটা ক্লিয়ার করতে পারছি না, যে তুমি কেন পড়বে। কেনটা যতক্ষণ না আমি ক্লিয়ার, আমার সামনে কিছুই নেই, আমি হেঁটে গেলে, একটু দূরে গেলে আমি হয়তো দার্জিলিং গেছি, আর একটু হেঁটে গেলে আমি সূর্যোদয় দেখতে পাবো। আমি একদম, আমার কাছে হোয়াইটে ক্লিয়ার, ওখানে গেলে আমি এটা পাবো। কিন্তু আমি পড়লে কি পাবো, এটা টিচাররা যদি বলতে না পারি, তাহলে সে পড়বে কেন? খুব সহজ ব্যাপার, ইজি। আমি পড়বো কেন, হোয়াইটা ক্লিয়ার করতে। আমি অঙ্ক শিখবো কেন, আমি ইংরাজি শিখবো কেন? অঙ্ক শিখবো কেন প্রশ্নটা আমি ১২ বছর ধরে নিজেকেই করেছি। না না, অঙ্ক শেখার সেইটুকুই দরকার। ধরুন আমি যদি মনে করি আমি তো টাকা পয়সা গুনতে পারি, আমি দোকানে বাজারহাট করতে পারি, আমি সুদ কষার অঙ্ক জানি, এর বাইরে তো আমার অঙ্ক কষার দরকার নেই। এর বাইরেও আমি অঙ্কটা শিখবো কেন? এই লাভ ফর দ্য সাবজেক্ট হচ্ছে টিচারের প্রধান গুণ, কোনো ছাত্রকে সেই সাবজেক্টটাকে ভালোবাসতে শেখানো। সে যদি সেটা করতে পারে, ব্যাস, আর টিচারের কোনো
মানে ওইটুকুই কাজ। বইয়ে তো সব লেখা আছে। টিচারের কাজ রাস্তাটা দেখিয়ে দেয়া। এই রাস্তায় তোমায় যেতে হবে, তুমি পারবে। বারবার বলা, হ্যামারিং করা, তুই পারবি, তুই পারবি, তুমি পারবে, তুমি পারবে। এবং তাকে নাম ধরে অ্যাড্রেস করা। এই আমরা সরকারি স্কুলে ছেলেদের বেশিরভাগ সব প্রোনাউনে ডাকি। এই তুই বল, তুই বল, তুই বল। একটা ছেলে 10 পর্যন্ত পড়ে গেল, তার নামই জানি না। সে তো ভাববে পারে কোনো সময় যে আমাকে তো স্যার রেকগনাইজই করলেন, আমি 6 বছর পড়লাম। হয়তো মাঝারি মানের ছেলে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড বয়ের নাম জানি। বাকি আরও তো 60টা ছেলে আছে। আগে নাম জানি, নাম জেনে তাকে রেকগনাইজ করি, হ্যাঁ তুমি এটা। সবসময় যদি বল তুই বল বা তুমি বল, তার মানেই হয়ে যাচ্ছে সে ডিউরিং হিজ অর হার্স স্কুল লাইফ সে রেকগনিশনই পায়নি। রেকগনিশনটা প্রথম দরকার। সবাইকে একেবারে পড়াশোনায় প্রচুর মেরিটোরিয়াস হতে হবে, সবাই একেবারে ফার্স্ট বয়ের মতো হতে হবে, তো সম্ভবই নয়। কিন্তু এই র্যাট রেসে তো বাবা মা ঠেলে দিচ্ছে। তোমাকে আঁকায় ফার্স্ট হতে হবে, কবিতায় ফার্স্ট হতে হবে, গানে ফার্স্ট হতে হবে, পড়াশোনায় ফার্স্ট হতে হবে, তবে খেলায় ফার্স্ট হতে হবে। আর এটা করলে না আমার ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, বিশেষ করে আঁকা বা খেলার ক্ষেত্রে, এই প্রেশারটা দিলে ছবি আঁকার যে একটা স্বাভাবিক আনন্দ আছে, সেই আনন্দটা আর থাকে না। এটা একটা খুব ভালো প্রশ্ন। একটা ছেলে ছবি আঁকছে, হাতির ছবি এঁকেছে, তা হাতিটাকে লাল রং করেছে। তার বাবা বলল, হাতি কি লাল হয়? হাতিটি কোনোদিন দেখিসনি? তা একটা বাচ্চা ছেলে, শিশু, তার স্বপ্নের হাতি যদি লালই হয়, ক্ষতি কি? ক্ষতি আছে? তার স্বপ্নের হাতি তো লাল হতেই পারে, স্বপ্ন দেখতে শেখাতে হবে। তার কল্পনায় হয়তো হাতিটা লালু, বাস্তবের সঙ্গে তো সবকিছু মিলতে হবে। সবকিছু মিলতে হবে। রাইট, 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 রাইট। আচ্ছা, পরিকাঠামোগত প্রশ্নটা যদি ফিরে আসি, আপনার নিজের অভিজ্ঞতা থেকে কি মনে হয় যে আমাদের কি রিসোর্সের সত্যিই অভাব, না রিসোর্স ইউটিলাইজেশনটা ঠিক মতো হয় না? রিসোর্স বলতে অ্যাকচুয়ালি আমি যেটা বুঝি, ধরুন লো কস্ট মেটেরিয়াল দিয়ে আমরা কিন্তু ভালো কিন্তু পড়াতে পারি। সে ফর এক্সাম্পল আপনাকে একটা বলছি, ধরুন একটা ক্লাসে চায়না রোজ, জবা ফুল পড়ানো হচ্ছে। বাড়ির যদি আমি ক্লাসের প্রত্যেকটা ছেলেকে বলি তোদের পাড়া থেকে প্রত্যেকে একটা কাল জবা ফুল নিয়ে আসবি, তো সবাই পারবে। ডিফারেন্ট পার্টস অফ ফ্লাওয়ারের জন্য এর জন্য বড় মাইক্রোস্কোপ এমন কিছু দরকার নেই। এবং এরকম আরও অনেক উদাহরণ দেওয়া যায় যে একটা ধরুন সবসময় আমরা ভাবি একটা ঝাঁ চকচকে প্র্যাকটিক্যাল রুম না হলে বোধহয় প্র্যাকটিক্যাল করানো যাবে না। বিজ্ঞান পড়তে গেলে চোখ কান সব করে রাখতে হবে। আশপাশেই অনেক কিছু আছে। তাদের যদি ছেলেদের আনতে বলি, যদি একটা ভাবুন, একটা শুধু একটা সিম্পল জিনিস ভাবুন, 10টা ছেলে আসছে, প্রত্যেকের হাতে একটা করে জবা ফুল। পাশের দোকানদার জিজ্ঞাসা করবে, আরে জবা ফুলটা নিয়ে করবি কি? বলছি স্যার বলেছেন আজ ফুলের বিভিন্ন অংশ দেখাবেন, ডিফারেন্ট পার্টস অফ ফ্লাওয়ার দেখাবেন। এমনি ক্লাসেই করা যায়। লো কস্ট মেটেরিয়াল দিয়ে যে পড়ানো যায়, এর ওপর যদি কোনো এমফ্যাসিস দেওয়া যায়, ট্রেনিং দেওয়া যায়, এতেই অনেকটা কিন্তু এগিয়ে যাবে। আপনি যে কোনো সাবজেক্ট বলুন, আমি আপনাকে একদম বলে দাও। আপনি বললেন এটা তো খুব জবা ফুল লাইফ সায়েন্সের ব্যাপার বললেন, আপনি একটা যে কোনো অন্য সাবজেক্ট বলুন, আমি আপনাকে একদম বলে দেবো, বলছি হ্যাঁ এটা আমার হাতের কাছেই আছে। হ্যাঁ, আমার মনে হয় এই ধরনের জিনিসটা ইট স্টার্টস উইথ দ্য মেন্টালিটি যে হ্যাঁ আমি এইভাবে শেখাবো। এবার আমি একবার সেভাবে ভাবতে শুরু করলে উপায় নিশ্চয়ই বেরোবে। এবং আমি অদ্ভুতভাবে আমার নিজের জীবন দর্শনের কথা বলছি। কলকাতার আছি, একটা হাসপাতাল আছে, হসপিটাল আছে দাদা। তা সেই হাসপাতালের যিনি ডাক্তারবাবু, মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, আমি ওখানে দীর্ঘদিন প্রায় 12 বছর ধরে আমার নিজের শারীরিক কারণে দেখাই। তা আমি হসপিটালে গিয়ে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করলাম এবং আমি ওনার কাছ থেকে শিখলাম যে একটা হসপিটালে ধরুন 50 জন ডাক্তার আছে, 50 জনের ডাক্তারবাবুর ব্যবহার একেবারে ওই হেড অফ দ্য ডিপার্টমেন্টের মতো। একটা মানুষের ইনফ্লুয়েন্স কিভাবে কাজ করতে পারে, এটা আমি জাস্ট শিখেছি ওর থেকে।
প্রত্যেকটা ডাক্তারবাবুর ব্যবহার যে এক হতে পারে একেবারে চোখে আমি দেখেছি, আমি আমার সহকর্মীদের দেখিয়েছি, তারাও এখন সেখানে দেখায়। এটা সিঙ্গল ম্যান একটা ইনফ্লুয়েন্স করছে পুরো একটা হসপিটালের এ টু জেড স্টাফকে, ইনক্লুডিং অল ডক্টরস অ্যান্ড নার্স। সুতরাং এটা পারা যায়, এটা পারা যায় বলতে কি বলুন তো, এটা চিন্তা ভাবনার ব্যাপার। এই যে ধরুন মাস্টারমশাই দিদিমণিরা প্রশ্ন করেন, আমি একদিন বলছিলাম যে ধরুন মানুষকে আমার ওজন কত, আমি একটা ওয়েইং মেশিনে দাঁড়িয়ে পড়লেই বেরিয়ে যাবে। আবার হাইট কত, আমি একটা দেয়ালের কাছে দাঁড়ালাম, দাগ দিয়ে নিলাম, মেপে নিলাম। আমার বুদ্ধিটা কেমন তার যাচাই করার জন্য তো প্রশ্ন করতে হয়। প্রশ্ন ট্রেনে বসে করা উচিত না, প্রশ্নটা ভাবনা চিন্তা দিয়ে করা উচিত। আমি একজনের বুদ্ধি মাপছি, তাহলে বুদ্ধি মাপার জন্য আমাকে হঠাৎ করে আমার আজকে নোটিশের প্রশ্ন করতে হবে, অত তারিখের মধ্যে দিয়ে দিতে হবে প্রশ্নটা। আমি সঙ্গে সঙ্গে খাতা পেন নিয়ে প্রশ্ন করতে বসে গেলাম। দিস ইজ নট দ্য এক্সাক্ট ওয়ে। অনেক চিন্তা ভাবনা করে প্রশ্ন করতে হয়। প্রশ্ন করার একটা কৌশল আছে, সেই কৌশলটা যারা জানেন ঠিক আছে, যারা জানেন না বড়দের থেকে জেনে নিতে হয়, সিনিয়র টিচারদের থেকে। আমরাও কারো কাছ থেকে শিখেছি, আমার সিনিয়র মাস্টারমশাইদের থেকে। আমি যখন প্রথম জয়েন করলাম যাদের দেখেছি, দেখবেন আপনার স্কুল লাইফের ৩০ জন মাস্টারমশাই থাকলে আপনার সারা জীবন ৫-৬টা মাস্টারমশাইয়ের কথা মনে থাকবে। সবাই আমাদের কাছে প্রণম্য, শ্রদ্ধেয়, সবার কাছ থেকে আমরা শিখেছি। কিন্তু দেখবেন ইম্প্যাক্ট থাকে ৩-৪ জনের, যাকে আপনি সবসময় কোনো না কোনো মানুষ দুজনকে নকল করে, সোজা কথা। আমার ভাবনা সিম্পল ফিলোসফি, এক কোনো ফিল্ম স্টারকে দেখে নকল করে, আর অমুক টিচারের হাতের লেখা ভালো, অমুক টিচারের ড্রেস ভালো, অমুক টিচারের মতো আমি হব, আর নাহলে কোনো প্লেয়ারকে নকল করে। এই ৩-৪টে আমাদের সমাজে গোড়াগুড়ি করে। আমার মনে হয়েছে ইট মে বি রং, বাট হার্ডলি থিঙ্ক ইট। আচ্ছা, আপনি একটা কথা বললেন, সেই প্রসঙ্গটাতে একটু ফিরে যাই। এই যে র্যাট রেসের প্রশ্নটা আপনি তুললেন এখন। এবার আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি। আমার পরিচিত একজন ভদ্রলোক, উনি দিল্লিতে একটা সফটওয়্যার ফার্ম চালান। আর ওর কাছে প্রচুর এই আইআইটি থেকে পাশ করে ছেলেরা চাকরি করতে যায়। উনি পরিষ্কার বলেন যে, আমায় না ১ম ১ বছর ওরা যা, যা শিখেছে সেগুলো মাথা থেকে ওদের বার করতে হয়। কারণ এরা স্রেফ যায়, মুখস্থ করে, পাস করে। আমাদের কাজটা হচ্ছে প্রবলেম সলভিং। সেই প্রবলেম সলভিং এর জন্য যে অ্যানালিটিক্যাল থিংকিংটা দরকার, সেটাই এদের কারোর মাথায় নেই। আপনি আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বর্তমান শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কি এটা বলবেন যে বড্ড বেশি ওই পরীক্ষায় নম্বর কত আসছে তার উপরে স্ট্রেস রাদার দ্যান অ্যাকচুয়ালি লার্নিং? দেখুন, মানে এখন ফোকাসটা হয়ে গেছে, ধরুন একেবারে আপনার কথা আমি সমর্থন করেই বলছি, ছেলেদের নম্বর পাওয়া। এখন ছেলেদের নম্বর পাওয়াটার কারণটা হচ্ছে আমি অ্যানালিসিস করছি সবসময় অন্য একজনের সঙ্গে। আমি নিজে কতটা জানছি এটা ব্যাপার না। আমি যখনই অন্যর সঙ্গে করছি, বাবা মা ফোকাস করছেন বা নিজেও ছাত্রছাত্রীটি ফোকাস করছে যে আমার বেশি নম্বর পেতে হবে। এখন বেশি নম্বর পেতে গেলে বেশি পড়তে হবে, এটা কিন্তু ওরা বেশি পড়াটা চাইছে না, ওরা চাইছে একটা শর্টকাট মেথড। এই শর্টকাট মেথডের জন্যেই যেটা তৈরি হচ্ছে না, যে লার্নিংয়ের যে প্রথম লাইন, ফ্রম সিম্পল টু কমপ্লেক্স, ফ্রম অ্যাবস্ট্রাক্ট টু কংক্রিট আইডিয়াটা নেবার জন্যে তার যেটা দরকার সেটা হচ্ছে অ্যানালিটিক্যাল থিঙ্কিং। এই অ্যানালিটিক্যাল থিঙ্কিংয়ের ওপর জোর দিতে হবে। আগেকার মাস্টারমশাইরা কী বলতেন, ধরুন একটা অঙ্ক করার পরে বলতেন যে আরও 5টা অঙ্ক তুই নিজে করবে বা তুমি নিজে করবে। হ্যাঁ, এবার তো তুমি নিয়মটা শিখে গেলে, এইবার দেখো তো এটা করতে পারো কিনা। করতে পারাও কিনা। হ্যাঁ, তখন কিন্তু ওরা ডেভেলপ করছে। আর এখন কি, রেডিমেড বই পাওয়া যাচ্ছে সব অঙ্ক করে দেয়া, তার কোনো জায়গায় স্যার নিজে অ্যানালিসিস করার তো চেষ্টা করছে না। রাইট। এখন আপনার বাজারে এত বই পাওয়া যায় যে উইদাউট টিউটরও পড়া যায়, হুম। যদি কেউ মনে করে। তাছাড়া ধরুন এখন ধরুন বিভিন্ন ইউটিউব চ্যানেল বলুন বা ধরুন বিভিন্ন ইনস্টিটিউট আছে, প্রাইভেট কোচিং ইনস্টিটিউট আছে, যেখানে আপনি এক ছাদের তলা একেবারে মানুষ খুব
টাইমলি এক ছাদের তলায় যেমন সব কিছু কিনি, এক ছাদের তলায় আমি সব কিছু পড়ে নিলাম। কিন্তু গৃহশিক্ষকের যে আলাদা প্রয়োজনীয়তা আছে, সেটা জগদীশ বোস, রবীন্দ্রনাথ ঠাকুরও গৃহশিক্ষক জানতো। সুতরাং এটা আমার ক্ষেত্রে মনে হয় যে এভাবে হয় না। আর স্কুলের স্যারেরা যা পড়ান, আমার এটা খুব সৌভাগ্য, আমি যে সাবজেক্টটা পড়াই, আমার সৌভাগ্য যে আমার স্কুলের কোনো ছেলে আমার সাবজেক্টটা অন্য কারো কাছে পড়ে না। এবং আমি দীর্ঘদিন পড়িয়ে আসছি, আমার নিজের স্কুলের কোনো ছেলেকে আজ পর্যন্ত আমাকে পড়াতে পারেনি। রাইট। নিজের স্কুলে ওইটা পড়াবো, এটা আমার ভাবনার মধ্যেই আসে, রাইট। কেন পড়াবো? আচ্ছা, স্কুলের পরিকাঠামো, বাজেট, টিচার, হেডমাস্টার এদের সবাইকে নিয়ে তো কথা হলো। ছাত্রদের প্রসঙ্গে আসি। গত 15-20 বছরে ছাত্রদের মানসিকতা বা ভাবনা চিন্তার মধ্যে কোনো পরিবর্তন আপনি দেখেছেন? মানে প্রচুর ড্রাস্টিক চেঞ্জ। কিরকম? আগে যে সমস্ত ছাত্ররা ছিল, ছাত্রছাত্রীরা ছিল আর কি, তাদের একটা জানার ইচ্ছা ছিল। এখন আগেই বললাম, শর্টকাট মেথড, মানুষ শর্টকাট ছাড়া কোনো রাস্তা খুঁজছে না। জানার ইচ্ছাটাই চলে গেছে, এবং এই দায়টা পুরোপুরি শিক্ষক হিসাবে শিক্ষক সমাজে। আমরা তাদের মোটিভেট করতে পারছি না পুরোপুরি। এবং পরিবারেরও কিছুটা রোল আছে, কিন্তু তা সত্ত্বেও বলছি, আগে বাবা মারাও বলতো আমার ছেলেকে শেখান, আর এখন বাবা মারা এসে বলেন আমার ছেলেকে নম্বর পেতে হবে, 90 পাবে তো। শেখানো আর নম্বর পাওয়ার মধ্যে কিন্তু তফাৎ আছে। একটা ছেলে নম্বর কম পেলো মানে সে শিখলো না, তা কিন্তু না। আর নম্বর বেশি পেলো মানে সে বিশাল কিছু জেনে গেল, এটাও কিন্তু না। সুতরাং শেখার ইচ্ছাটা যেমন একদিকে ছাত্রের দরকার, শিক্ষকের শেখাবার ইচ্ছার দরকার, আর অভিভাবককে একেবারে স্ট্রিক্ট থাকতে হবে যে আমার ছেলে শিখবে। এই তিনটে জিনিসের মেলবন্ধন হলে তবে যে পরিবর্তনটা বললাম হয়ে গেছে শর্টকাট, তবেই এর রিভার্সটা সম্ভব। এছাড়া কোনো আলাদা কোনো রাস্তা নেই। ছেলেরা দেখছে যে শর্টকাটে এই জিনিসটা আমার হয়ে যায়, কেন আমি অন্য জায়গায় যাব? কেন অন্য জায়গায় যাব? ইজি যখনই কোনো জিনিস কাছে চলে আসবে, সে তখন অন্য রাস্তা খুঁজবেই না। তা ছেলেটা, এই দিন ধরুন আমরা যখন প্রশ্ন করি, দেখুন সবাই এটা জানে যে 60% প্রশ্ন থাকে সাধারণের জন্য, 20% তার থেকে একটু ভালো ছেলেদের জন্য, আর 20% থাকে ধরুন একটু এক্সট্রা অর্ডিনারি ছেলেদের জন্য। তার মানে আমরা 80 নম্বর তো যে কেউ আমরা পড়ে নিতে পারি। তাহলে আমি যদি কোনো একটা সাবজেক্টের 80% জানতে পারি, তার মানে আমার বেশিটা জানা হয়ে গেছে, বাকি পড়ে রইল 20%। ও বিভিন্ন মাস্টারমশাই, অধ্যাপক বা যারা ধরুন জীবনে প্রতিষ্ঠিত, তাদের সঙ্গে কথা বলে যেটা বুঝেছি, আসল পড়াটা কিন্তু হয় পরীক্ষার পরে। আমার পড়া হয়ে গেছে, নম্বর পাওয়া হয়ে গেছে, পাশ করে গেছি, পরীক্ষার সময় আমার মাথার মধ্যে ঘুরছে কিভাবে নম্বর পাবো। কিন্তু আমার যদি জানার ইচ্ছা থাকে, সে কিন্তু পরীক্ষার পরেও পড়বে। সারা জীবন যদি আমার যদি কোনো জিনিস অজানা থাকে, সেটা আমাকে কিন্তু জানতে গেলে আমাকে বই বা কোনো একটা প্রিন্টেড ফর্মে হোক, এখন ধরুন ইবুক অমুক তমুক এসে গেছে, আমাকে কিন্তু ওটা পড়ে নিজেকে বুঝতে হবে। তারপর এই বোঝা ব্যাপারটা আমি ছেলেদের জিজ্ঞাসা করি আর কি, এই তুমি এটা বুঝতে পেরেছো? আমি তাকে সহজ এক স্বরে যদি একটা প্রশ্ন করি, বোঝা কাকে বলে, হোয়াট ডু ইউ মিন বাই আন্ডারস্ট্যান্ডিং, আমি সেই জিনিসটাই বুঝলাম যে আমি যেটা অন্য কাউকে বোঝাতে পারলাম, তাকে আন্ডারস্ট্যান্ডিং বলে। আমি যখন সহজ জিনিসটা অন্য কাউকে সহজভাবে বোঝাতে না পারছে, আমার নিজের বোঝাটাই তার মানে ইনকমপ্লিট। বোঝা ব্যাপারটা ক্লিয়ার করতে গেলে একটা পড়াশোনা করতে হবে, এটা একদম দ্য অনলি ওয়ে, এছাড়া কোনো দ্বিতীয় রাস্তা নেই। আচ্ছা, এই যে নম্বর তোলার চাপটা, আমার তো মনে হয় অনেকের ধারণা হচ্ছে যে এই আপনি পরীক্ষায় কত নম্বর তুলছেন সেটা একেবারে ডাইরেক্টলি প্রপোর্শনাল টু আপনি ভবিষ্যতে কত টাকা রোজগার করছেন। অনেকের মাথায় এটা থাকে, কিন্তু এখন ধরুন সোশ্যাল মিডিয়া এসে গিয়ে অনেকেই তো ভিডিওস, রিলস এই ধরনের কন্টেন্ট বানিয়ে ভালোই টাকা রোজগার করছে।
এটার ব্যাপারে আপনি কি বলবেন? আপনি কি বলবেন যে এটাও এক ধরনের শর্টকাট? তা একটা শর্টকাট, তার মধ্যে নিশ্চয়ই ক্রিয়েটিভিটি আছে। ক্রিয়েটিভিটি না থাকলে আমি একটা রিল বানিয়ে নিলাম, আর সেই রিলটা চললো, আর সেই রিলটা থেকে আমার রোজগার হতে থাকলো, এটা হতে পারে না। যদি ক্রিয়েটিভিটি না থাকে কারো, সে রিল বানিয়ে রোজগার করার জায়গায় যেতেই পারবে না। হুম। একদম পরিষ্কার। আমি একটা ইউটিউব চ্যানেল খুললাম, আর কালকেই আমার লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার হয়ে গেল, এটা হতে পারে না। আমার মধ্যে কন্টেন্ট থাকতে হবে, আমার মধ্যে বিষয়ভিত্তিক তথ্য থাকতে হবে। সেই তথ্য না জানলে কোনোদিনও রোজগারের জায়গায় যেতেই পারবে না। রাইট। আচ্ছা, শিক্ষায় আ মেরিটোক্রেসি, মেধার ভিত্তিতে আ আ যে অ্যাডমিশন পাওয়া বা পাওয়া। অনেকের ধারণা যে এখন এটার জায়গায় টাকার প্রভাবটা অনেক বেশি বেড়ে গেছে। আপনি আপনার নিজের অভিজ্ঞতা থেকে কি বলবেন? অবশ্যই আমি আপনার সঙ্গে একমত যে হ্যাঁ, টাকার প্রভাব বেড়ে গেছে। ধরুন, আমি অনেক ছাত্রছাত্রী জানি যারা ধরুন হয়তো অন্য কোনো প্রফেশনে যেতে পারত। তখন সেভাবে ধরুন প্রাইভেট মেডিকেল কলেজ বলুন, প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ বলুন, বা প্রাইভেট অন্য কোনো প্রফেশনাল কলেজ বলুন, তৈরি হয়ে ওঠেনি বা হয়নি। তাদের মধ্যে কিন্তু সেই পোটেনশিয়ালিটি ছিল, বা পোটেনশিয়ালিটি থাকলেও তার পরিবারের হয়তো সেটা ছিল না, টাকা পয়সা ছিল না। মেধা আজকে সমাজে টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আচ্ছা, আপনার ছাত্ররা আপনাকে শুধু শিক্ষক নয়, আপনাকে একজন জীবনের পথপ্রদর্শক হিসেবেও দেখে। এই সম্পর্কটা আপনি কিভাবে তৈরি করেছেন? প্রথম কথা, ধরুন এই পথপ্রদর্শক এই শব্দটাতেই আমার একটা মাইল্ড আপত্তি আছে বলতে পারেন। হুম। কারণ পথপ্রদর্শক এই কথাটা আমরা ব্যবহার করি যে কোনো মনীষীদের সঙ্গে। আচ্ছা। এটা আমার ব্যক্তিগত মত। তবে এর সঠিক বাংলা অন্য প্রতিশব্দ কী হবে এই মুহূর্তে আমি বলতেও পারছি না। আপনারা এই দিক থেকে আপনিও ঠিক। তবে আমার যেটা মনে হয়, একটা ছাত্র তার ছাত্র জীবন বা কলেজ জীবন শেষ করার পরে তার কাছে অনেক সমস্যার সম্মুখীন হয়। হুম। প্রথম কথা, তার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার প্রথম মনে হয় যে আমি এবার কি করব? রাইট। কারণ তার ছাত্র জীবনেই কি প্রশ্নটা এর আগে আসেন। হুম। এরপরে তার মনের মধ্যে হাজারো প্রশ্নের ভিড় যে আমি এরপরে ঠিক কোন রাস্তায় গেলে অন্তত অন্যান্য বন্ধু হয়তো দু একজন চাকরি পেয়ে গেছে বা চাকরি পাওয়ার কাছাকাছি প্রস্তুতি নিচ্ছে। সে নিজেকে প্রস্তুতি নেওয়ার পাশাপাশি কি করছে, এই জায়গাটাতে গিয়ে আমার মনে হয় শিক্ষকের পাশে দাঁড়ানো উচিত। হুম। শিক্ষক গিয়ে তার কাঁধে হাত রেখে বলুক, হ্যাঁ এখন তুই কি করছিস? আবার সে যখন এই কি প্রশ্নের কিছু করছি না বা কিছু করছি, যদি কিছু করছি না বলে, তাহলে তার শিক্ষক তাকে আলাদা করে গাইড করবেন। হুম। আর যদি কিছু করছি বলে, সে কিভাবে তার সর্বোচ্চ জায়গায় যেতে পারে, যদি সেই শিক্ষকের জানা থাকে, জানানো উচিত হুম। আমার মনে হয়। এবার আসছি কি করছি না এই প্রশ্ন, যে আমি কিছু করছি না স্যার এখন, তাহলে কি করতে হবে? এবার তার প্রিপারেশনের পালা, মানে জীবন যুদ্ধটা শুরু হচ্ছে। সেই জীবন যুদ্ধে যতটা সম্ভব তার মা বাবার পর শিক্ষকের স্থান, সেই স্থান থেকে নিজেকে তাকে পরামর্শ দেওয়া উচিত বলে আমার মনে হয়। মানে আপনি বলছেন যে এই দিস রিলেশনশিপ এক্সটেন্ডস বিয়ন্ড দ্য এডুকেশনাল ইনস্টিটিউশন। ইয়েস। আচ্ছা। মানে স্কুল কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পরেও শিক্ষকের সঙ্গে সম্পর্ক থাকে। এবং সেই সম্পর্কটা কিন্তু তৈরি হয়ে যাচ্ছে কিন্তু তার স্কুল লাইফে বা কলেজ লাইফে। তো যদি আমি সম্পর্কটাকে ধরুন, কিছু সম্পর্ক থাকে ক্ষণস্থায়ী, আর কিছু সম্পর্ক থাকে আজীবনের। সেই সম্পর্কটাকে শিক্ষক আগে আজীবন বয়ে বেড়াতে পারবে কিনা, বা ছাত্র সেই শিক্ষকের সঙ্গে সম্পর্ক রাখবে কিনা, এটা তো আগে ব্যাপার। আমার পড়া শেষ হয়ে গেল, আমার শিক্ষকের সঙ্গে কোনো রিলেশন নেই, এটা একটা হতে পারে। আমার পড়াশোনা শেষ হয়ে গেছে, আমি কিছু করছি, জীবনে প্রতিষ্ঠিত, তা সত্ত্বেও আমার শিক্ষকের সঙ্গে রিলেশন আছে। এই সম্পর্কটাকে বয়ে বেড়ানো, নিয়ে যাওয়া, কন্টিনিউটি, প্রবাহমানতা, এটাই দরকার। এটা যদি না শিক্ষক করতে পারে, না দুদিক থেকেই আসতে হবে। কোনো একটা জায়গা থেকে ছেদ করলে তার সম্পর্কটাই থাকবে না। সব ছাত্রের সঙ্গে তো আমাদের
একদম একই ধরনের সম্পর্ক আছে আমরা বলতে পারবো না। রাইট। আবার কেউই আমরা বলতে পারবো না যে সব শিক্ষকের সঙ্গে সব ছাত্রের খুব ভালো সম্পর্ক আছে। সে বিভিন্ন কারণে তার ডেমোগ্রাফিক্যাল চেঞ্জের জন্য হতে পারে, অন্য জায়গায় ছেড়ে শিফট করে গেছে ছাত্র, শিক্ষক অন্য জায়গায় চলে গেছে, শিক্ষকের সেই এখন যোগাযোগের রাস্তাটা বন্ধ হয়ে গেছে, এটা হতে পারে। কিন্তু সম্পর্কটা যদি থাকে, শিক্ষকের এই রোল হওয়া উচিত। আচ্ছা, এত বছরে আপনার যা অভিজ্ঞতা হয়েছে, খুব কঠিন কোনো অভিজ্ঞতা হয়েছে কোনো ছাত্রকে নিয়ে যাতে যেটা আপনাকে খুব নাড়া দিয়েছে? অবশ্যই এটা মানে একটা ছোট গল্প করে বলতে হবে। খুব ছোট্ট ঘটনা। আমরা একটা সময় মানে আমি যে জায়গায় থাকি, বেকার ছেলে মেয়েদের নিয়ে আমরা একটা কোচিং সেন্টার চালাতাম। হুম, আমরা জানি কিন্তু তারা প্রত্যেকেই আজকে প্রতিষ্ঠিত, হুম, কিন্তু সেই সময় তারা কিছু করে না। হুম, এবং সৌভাগ্যক্রমে আমি তখন চাকরি করি। হুম, আর যিনি কোচিং সেন্টারের মালিক, তিনি আমার শিক্ষক। তিনি কিন্তু কোনোদিন চাকরি করেনি, শুধু প্রাইভেট পড়াতেন। হুম, একটা ভালো বড়সড় ঘর, সেখানে আমরা পড়াতাম। আমরা পরিচিত জন যারা কিছু করতে পারছে না, তাদের ওই কোচিং সেন্টারে পড়াতে ডাকতাম। হুম, এবং শিক্ষক হিসেবে কিন্তু আমরা তখন দুজনই প্রধান, মানে আমার মাস্টারমশাই এবং আমি নিজে। রাইট। এবং আমরা তখন ওখানে পড়াশোনার পরে কিছু আড্ডাও মারতাম, স্যার, আমি এবং আমার কিছু বন্ধু-বান্ধব মিলে। এবং আপনার টু বি ভেরি ফ্র্যাঙ্ক, তো স্যারের সঙ্গেও খুব ফ্র্যাঙ্কলি মিশতাম। স্যার আমাদের সঙ্গে টুকটাক সিগারেট-টিগারেট খেতেন আরকি, আমাদের সঙ্গেই। তা একদিন কথা হতে, হতে মানে স্যারকে বলছি, "স্যার, আজকে আমি আনতে দিচ্ছি।" তা একটি ছেলে, তখন সবে পড়া শেষ হয়েছে। আমি ওকে এমনি ডেকেছি যে, "তুই একবার আয় তো।" এবং দীর্ঘদিন তার মানে আমাদের কাছে যে পড়তো, যে মাইনেটা বাকি আছে। তা ডাকার পরেও ছেলেটা দাঁড়িয়ে থরথর করে কাঁপছে আর কাঁদছে। বলছে, "স্যার, বাবার মিলটা বন্ধ, টাকাটা আপনার দিতে পারি না।" আমি, "তোকে কিন্তু এই জন্য আমি ডাকিইনি। আমি ডেকেছি একদম অন্য একটা কারণে, এবং কারণটা হচ্ছে একটা আমার ১ প্যাকেট তুই সিগারেট এনে দিতিস।" হ্যাঁ। এই ঘটনাটা আমার সবচেয়ে নাড়া দিয়েছে। এবং আমার মনে হয়েছে আমি জীবনে কখনো তারপর থেকে কোনো ছাত্রর থেকে, এমনি এখন তার আগেও চাইতাম না, পরেও চাইতাম না। এই ঘটনাটা আমার মনে হয়েছে যে ছাত্রের মনের মধ্যে কিন্তু একটা খেলা করে যে আমার বাবা শিক্ষককে ঠিক সময় মতো মাইনে দিতে পারছে কি পারছে না। এবং তার মনের মধ্যে শিক্ষকের কাছে যখন আসছে, তার মনে, মনে কিন্তু একটা ভয় নিয়ে সে আসছে। আমার মনে হয় যে এই ব্যারিকেডটা পুরোপুরি ভেঙে দেওয়া উচিত। ঠিক আছে, অসুবিধে কারো থাকতেই পারে। হুম, ছাত্র যদি, তার মানে আমি বলার মতো পরিবেশ তৈরি করতে পারিনি ওর প্রবলেমটা। হুম, আর ছাত্র বলার মতো অধিকার বোধ হুম, শিক্ষকের কাছে তৈরি করতে পারেনি। তার মানে দুপক্ষেরই একটা, কিন্তু কোনো একটা জায়গায় ল্যাকুনা, ফাঁক থেকে গেছে। হুম। এই ফাঁকটা যেন না থাকে আমাদের চেষ্টা করতে হবে। আচ্ছা, আমি আমার ব্যক্তিগত জীবন থেকে একটা প্রশ্ন করি। আমার যে স্কুলের ব্যাচ, সেই ব্যাচে এখনো পর্যন্ত ৪ জন আত্মহত্যা করেছে। আমার মনে আছে আমাদের যখন স্কুলের রিউনিয়ন হয়েছিল এবছরই, আ ২৫ বছর বোধহয়। তো তখন যিনি প্রিন্সিপাল ছিলেন তাকেও ডাকা হয়েছিল। তিনি অনেকদিন পরে স্কুলে এসছেন। তার সঙ্গে কথা হচ্ছিল। তিনি শুনে বললেন, "বাবা! একটা ব্যাচ থেকে ৪ জন?" মানে এটা তার কাছেও খুব শকিং, কারণ তিনি তো আমাদের সবাইকেই এইটুকু বয়সে দেখেছে। এই জিনিসটা আপনি কখনো ফেস করেছেন? যে এই এখন যেটা খুব থ্যাঙ্কফুলি কমেছে, তবে মাঝখানে খুব হতো যে ওই পরীক্ষার নম্বর নিয়ে গোলমাল, ছাত্র আত্মহত্যা করে ফেলল। এই জিনিসটা আপনি ফেস করেছেন? হ্যাঁ, ধরুন ২-১ বার ফেস করেছি। ২-১ বার ফেস করেছি, খারাপ লেগেছে। তবে সবসময় যে নম্বরের কারণেই হয়েছে এ ব্যাপারটা তা নয়। এছাড়াও সামাজিক অন্য পরিস্থিতিও মানুষকে, মানে কোনো আত্মহত্যা করতে, হয়তো আত্মহত্যা ধরুন সুইসাইড, এটা একটা মোমেন্টাল গেম। হুম, একটা মানুষ মুহূর্তে ডিসিশন নেয় এবং সেই মুহূর্তের ওই মুহূর্তটাই তার কাছে দামি, হুম, যে আমি জীবন থেকে নিজেকে সরিয়ে নেব। তার আগে পরে সে কিন্তু কিছু ভাবে না। হুম,
এবং সবসময় যে নাম্বারের জন্য এটা হয়েছে তা নয়, এটা বিভিন্ন পারিবারিক কারণ হতে পারে, অর্থনৈতিক কারণও হতে পারে, পড়াশোনার কারণে হতে পারে, বা ট্রিমেন্ডাস প্রেশার, সেই প্রেশারটা বিভিন্ন ক্ষেত্র থেকে আসতে পারে। এবং এই প্রেশারটাকে রেজিস্ট করার মতো, এটা বলা যতটা সহজ, এটা কিন্তু সেই মুহূর্তে রেজিস্ট করার মতো মানুষের মানসিক সন্তরণ, যেটাকে আমরা মেন্টাল স্টেবিলিটি বলি, সেই মুহূর্তে থাকে না, তাই মানুষ আত্মহত্যা করে। হয়তো যে আত্মহত্যা করছে সে কিন্তু তা আগের দিনে বা আগের মুহূর্তেই হয়তো বলেছে আত্মহত্যা করাটা পাপ, কিন্তু সে যখন করছে এই মন থেকে এই ব্যাপারটা সরে যায়, কারণ সে এমন কিছু একটা জিনিস দেখেছে বা তার মানে ফেস করেছে, তখন তাকে ওই পথে নিয়ে যেতে বাধ্য করেছে। তবে এটা বিভিন্নভাবে, যদি কোনো একটা প্রবলেম কাউকে যদি না বলতে পারে, মনের মধ্যে টানাপোড়েনটা দূর করা হচ্ছে প্রধান কাজ। কারো না কারোর সঙ্গে শেয়ার করতে হবে, সেটা মা বাবা হতে পারে, বন্ধু হতে পারে, শিক্ষক হতে পারে, পাড়ার কেউ হতে পারে, যে কেউ হতে পারে। মানুষের প্রবলেম জীবনে থাকবেই। সেই প্রবলেমের জন্য আমাকে কিন্তু একটা, দুটো, তিনটে, চারটে দরজা পেরিয়েও এমন একটা দরজার কাছে যেতে হবে যেখানে আমি শ্বাস নিতে পারো, বলতে পারো মনের কথাটা। মনের কথাটা না বলতে পারাটাই আত্মহত্যার প্রধান কারণ। বর্তমান শিক্ষা ব্যবস্থায় সবথেকে বড় সমস্যাটা কোনখানে? পলিসি, অ্যাডমিনিস্ট্রেশন না এক্সিকিউশন? এক্সিকিউশন। কিরম? পলিসি মেকিংয়ের ব্যাপারটা পুরোপুরি থাকে ধরুন সরকারের। সেখানে ধরুন সাধারণ শিক্ষক শিক্ষিকাদের খুব একটা রোল থাকে না। রাইট। সরকার তার পরিচিত কিছু মানুষ বা শিক্ষাবিদদের নিয়ে এটা করে। সুতরাং যিনি একেবারে গ্রাসরুট লেভেলে পড়াচ্ছেন তার সঙ্গে পলিসি মেকিংয়ের কোনো ডাইরেক্ট রিলেশন নেই। রিলেশনটা তৈরি হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন থেকে। অ্যাডমিনিস্ট্রেশনটা চালাচ্ছে কারা? ধরুন উইদিন দ্য স্কুল, ম্যানেজিং কমিটি অ্যান্ড হেডমাস্টার। আর যদি বলেন অ্যাডমিনিস্ট্রেটিভ, একটু ব্রড স্পেকট্রামে বলেন, আবার ধরুন ডাইরেক্টলি সরকারের কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডটা চলে আসছে। এবার এক্সিকিউট করছে কিন্তু একেবারে গ্রাসরুট লেভেলে যারা পড়াচ্ছেন, সেটা প্রাইমারি লেভেল থেকে ধরুন কলেজ লেভেল পর্যন্ত। সমস্যাটা এটা হয় কি, ধরুন একটা ছেলে প্রাইমারি স্কুল থেকে পাশ করে যখন হাই স্কুলে যাচ্ছে, হাই স্কুলের মাস্টারমশাই দিদিমণিরা বলছে প্রাইমারি স্কুল থেকে কিছু শিখে আসি। আবার হাই স্কুল থেকে সে যখন কলেজে যাচ্ছে বলছে সেকেন্ডারি লেভেলে কিছু পড়েনি। আবার কলেজ থেকে যখন ইউনিভার্সিটিতে যাচ্ছে তখন ইউনিভার্সিটির প্রফেসররা বলছে কলেজে কিছু পড়াশোনা হয়নি। এ তো সরকারের মতো, মানে নতুন সরকার এলেই বলে হ্যাঁ এ তো আগের সরকার সব মানে ব্যাপারটা করুন যে আমরা দোষারোপ করছি, দোষারোপ করছি মানেই কিন্তু এক্সিকিউশনের কথাটা এসে যাচ্ছে। তার মানে এক্সিকিউশন লেভেলটা যদি আপনার পারফেক্ট হয়, তাহলেই কিন্তু একটা এডুকেশন সিস্টেম ঠিক মতো চলতে পারে। এবং তার উপর সরকারি ধরুন নজরদারিটা থাক, অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলের নজরদারি থাক, কিন্তু এক্সিকিউশনটাও একেবারে ফর দ্য স্টুডেন্ট। এইটা আমার মত। আচ্ছা, এবারে একটু বিতর্কিত বিষয়ে প্রশ্ন করি। এই শিক্ষক নিয়োগ নিয়ে যে বিতর্কটা বহুদিন ধরে চলছে, সেটা তো আপনি একেবারে সামনে থেকে দেখেছেন। এই পরিস্থিতিটাকে তখন আপনি সামলেছিলেনই বা কি করে, বা এই জিনিসটা নিয়ে আপনার মতামতই বা কি? দেখুন, আগে মানে আলোচনা যতদূর বলেছি, আমি আগে বলতাম যে শিক্ষক যারা একসময় শিক্ষকতা করতেন, ধরুন বলেছিলাম যে বাড়ির কাছাকাছি লেখাপড়া জানা শিক্ষিত মার্জিত মানুষরা মাস্টারমশাই হতেন। এবং একটা খুব ধারণা তখন প্রচলিত ছিল যে কোনো কাজ পায়নি তার মানে শিক্ষকতা সে করছেন, মানে বিশেষ করে সরকারি স্কুলের একদম খুবই ভেরি স্পেসিফিক, যে অন্য কোনো কাজ পায়নি সুতরাং এ পড়াচ্ছি। এবং তাদের মধ্যেও কিন্তু অনেক জ্ঞানী গুণী ব্যক্তি ছিলেন। এখন জ্ঞানটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি।
ধরুন প্রচণ্ড ডিগ্রিধারী মাস্টারমশাই আর একটু ধরুন সিম্পল একজন গ্র্যাজুয়েট মাস্টারমশাই বা দিদিমণি। এখন স্কুল লেভেলে যেটা দরকার হয় ডেডিকেশন, আপনাকে প্রচণ্ড নলেজেবল হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। একটা 12 বছরের ছেলে যে জিনিসটা পড়ে বুঝতে চাইছে বা চেষ্টা করছে, একজন 25 বছরের লোক সেটা নিশ্চয়ই তার থেকে বেশি বুঝছে। তার ব্রেনের ডেভেলপমেন্ট সেভাবেই হয়েছে, কিন্তু হ্যাঁ, তিনি এক্সিকিউট করছেন। এখানে এক্সিকিউশনের প্রশ্ন এরা। এবার পরবর্তীকালে ধরুন একটা সরকার একটা পলিসি নিল, এবার পলিসি মেকিংয়ে আসছে যে আমরা শিক্ষক নিয়োগ করব, শিক্ষক নিয়োগটা মেধার ভিত্তিতে হবে, মেধার ভিত্তিতে শিক্ষক নিয়োগ শুরু হলো। এবং সারা পশ্চিমবঙ্গের নিরিখে যদি দেখেন যে 4টে রিজিয়নে ভাগ করা হলো, নর্থ ইস্ট, সাউথ ইস্ট, এইভাবে করে ভাগ করে আমরা শিক্ষক নিয়োগ চলতে থাকবে। পরবর্তীকালে সরকার পরিবর্তন হলে, সরকার পরিবর্তনের পরে সরকার এই রিজিওনাল সিস্টেমটাকে তুলে দিয়ে সেন্ট্রালাইজ করে একটা সিস্টেম করলো, যে স্কুল সার্ভিস, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন। রিজিয়ন ওয়াইজ যে আমরা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এরকম ভাগ করলাম না, তার মানে সবাই সেন্ট্রালি ইনভলভ হয়ে গেল। এবং সেন্ট্রালি ইনভলভ হওয়ার পরে কী হলো, প্রথম কথা পরীক্ষার্থীর সংখ্যাটা একই থাকলো, কিন্তু সেন্টার হয়ে গেল একটা। পরে তাদের অ্যাপয়েন্টমেন্টটা হচ্ছে বিভিন্ন জায়গায়। যারা হয়তো অ্যাপয়েন্টমেন্ট বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে হতে পারত, অনেক বেশি সময় দিতে পারত, সেন্ট্রালি হওয়ার পরে সে চলে গেল 50 কিলোমিটার দূরে। তার যাতায়াতের ব্যাপারটা রইলো, এবং সেই সঙ্গে আসলো করাপশন। করাপশনটা ধরুন মিডিয়ার প্রচুর কভারেজ আছে, এবং আলটিমেটলি এটা কোর্টের কাছে যখন পৌঁছলো, দুটো ধরনের শিক্ষক নিয়ে প্রশ্নটা বেশি করে উঠল, যে যোগ্য শিক্ষক আর অযোগ্য শিক্ষক। হ্যাঁ, যোগ্য আর অযোগ্যের মাঝখানে, এবং ছাত্রদের কাছেও এই মেসেজটা চলে গেল। তাদের যারা পড়াচ্ছেন তাদের মনেও কিন্তু এই প্রশ্নটা রেলিং, যে আমাদের টিচারদের মধ্যে কারা যোগ্য অযোগ্য। কারণ গার্জেন সে টিভিতে দেখছে, কাগজে দেখছে, পাড়ায় শুনছে, সব জায়গায় শুনছে, প্রত্যেক দিন করলে শুনানি হচ্ছে, বিক্ষোভ হচ্ছে, আন্দোলন হচ্ছে, সরকার একরকম বলছে, কোর্ট একরকম বলছে। আলটিমেটলি বোঝা গেল যে শিক্ষক সমাজে দুর্নীতিটা হয়েছে। চাকরি বাদ গেল, বাদ যাওয়ার সঙ্গে সঙ্গে যে সমস্যাটা মিটে গেল কিন্তু তা না। না, একেবারেই না। তার কারণ হচ্ছে ছাত্রের মন থেকে কিন্তু এই সমস্যাটা কিন্তু দূর হলো না। তাদের ধারণা স্টিল যারা এখনো পড়াচ্ছে তাদের মধ্যেও যোগ্য অযোগ্য রয়ে গেছে। এইটা পাল্টাতে অনেক সময় লাগবে, এবং আমার ধারণা এটা একটা বিশাল বড় প্রশ্ন। এবং ছাত্রদের মন থেকে, আমি আগের দিন দেখলাম এই মাস্টারমশাই পড়াচ্ছেন, পরের দিন থেকে স্কুলে উনি আসছেন না, তার মানেই তার আগের সমস্ত পড়ানো, আগের সমস্ত ভালোবাসা সব একদিনে কিন্তু শেষ হয়ে গেল। হতে পারে ছেলেটি অন্য কোনো পদ্ধতিতে হয়তো চাকরি পেয়েছে, এটা সব পুরোপুরি সরকারের একটা লুফলস, ব্যর্থতা। হওয়া উচিত হয়নি, বিশেষ করে এইরকম একটা পেশার সঙ্গে। এবং এর কোনো রিমেডি নেই। মানুষ সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছে, এটা তো আর ইন্টারন্যাশনাল কোর্টে যাওয়া সম্ভব নয়। তা এটা হওয়া উচিতই নয়, এবং ভবিষ্যতে যাতে না হয়, সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে এসে মেধার ভিত্তিতে যোগ্যরা চাকরি পাক, এটাই একমাত্র ওয়ান অ্যান্ড অনলি উপায় হতে পারে। এটা সরকার কতটা পারবে, সে এই সরকারও বা অন্য কোনো সরকারও, সরকারকে পারতেই হবে, নাহলে তো বলতে হবে রাজ্যে বেসরকারি সরকার। আপনার পরিচিত শিক্ষক আছেন যাদের চাকরি গেছিল? হ্যাঁ, পরিচিত 4-5 জন আছে। তারা তারপর আপনার সঙ্গে যোগাযোগ রেখেছে? যোগাযোগ রেখেছে, সংকোচ আছে, সংকোচটা কাটিয়ে উঠতে হবে। এখন তো এটা ধরুন ডাল মে কুছ কালা হ্যায় বলতে না, ডালটাই কালো হবে, ডালটাই কালো হয়ে গেছে। সুতরাং এটা তো সংকোচ কাটাতে হবে। আর তার পোটেনশিয়ালিটি থাকলে তাকে আবার প্রমাণ করতে হবে যে আমি পড়াতে পারি। আচ্ছা, অনলাইন কোচিং এখন খুব জনপ্রিয়। এই জিনিসটাকে আপনি কি চোখে দেখছেন?
এখন অনলাইন কোচিংয়ের সঙ্গে যেটা আমি বলছি, অনলাইন কোচিং যে একেবারে পুরো খারাপ তা নয়। এটা অনেক কম খরচে ছাত্রছাত্রীদের উপযোগী হয়তো স্টাডি মেটেরিয়াল সহ বিভিন্ন জিনিস জানা যায়। তবে আমি ডাইরেক্টলি বলবো এটা গৃহশিক্ষকের পার্সোনাল টাচ চাই। অনলাইন কোচিং এর থেকে গৃহশিক্ষকের সঙ্গে একদম ম্যান টু ম্যান কন্ট্যাক্টে পড়ায় আমি বিশ্বাসী বেশি। আচ্ছা। আচ্ছা, আপনার ছাত্রদের সঙ্গে যে সম্পর্ক, আ আমি এটাও শুনেছি যে আপনি খুব আনকনভেনশনাল মেথড যে ছাত্রদের সঙ্গে অনেক সময় কনট্যাক্ট রাখেন। ইনফ্যাক্ট আপনার ছাত্ররা আপনার সামনে সিগারেট খেলে আপনি আপত্তি করেন না। করি না। আচ্ছা, এটা আপনার মানে আ ভাবনা চিন্তাটা কি? মানুষ ধরুন আনকনভেনশনাল ওয়ে পছন্দ করে। আপনার ইলেকট্রিসিটির বদলে আনকনভেনশনাল সোলার এনার্জি চাইছে তো। হুম। তাহলে কোনো একটা জায়গা আমি পছন্দ করছি আর করছি না। গ্যাসের জায়গায় ইন্ডাকশন তাহলে এবার এখন আরো বেশি করে। এবার বিষয়টা হচ্ছে ধরুন সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এটা ছোটবেলা থেকেই মানুষ জেনে আসছে। হুম। এবার একটা শিক্ষক যখন জানতে পারছে যে এই ছেলেটি ধরুন একেবারে ছাত্রাবস্থায়, কখনোই আমি বলছি না খাওয়া উচিত, বা কলেজ বা ইউনিভার্সিটি লাইফে সে যদি খেয়েও থাকে কোনো এর মধ্যে ভুল নেই। সে যদি শিক্ষকের সামনেও খায় মানে উইথ ডিউ রেসপেক্ট। সিগারেট খেলাম মানে আমি কাউকে অসম্মান করছি, এটা হতে পারে না। এটা আমি বিশ্বাস করি না। মানে ওই স্যার আসছে ট্যাপ কর এই ব্যাপারটাই আপনি খুব একটা বিশ্বাস। প্রথম হয়তো এটা ছাত্ররাও করে ফেলে বা আমরাও করেছি, কিন্তু যারা যদি কমফোর্ট জোনে থাকতে হয় একদম ফ্রি মেলামেশা করা উচিত। সেনারা আমাকে বলতেই পারবে না তার জীবনের প্রবলেমের কথা। আমি কিছু জিনিস থেকে তাদের সিলেক্টিভ ব্যাপার হয় না। বন্ধুত্ব যদি করতে হয় কোনো ছাত্রের সঙ্গে, তার সঙ্গে সমস্ত ব্যাপারটাই যেন আমি শেয়ার করতে পারি। ব্যারিকেড রেখে আজ্ঞাহীন বন্ধুত্ব হয় না। কিন্তু আ শিক্ষক মানে তো আপনাকে শাসনও করতে হয়। যার সঙ্গে আমি সিগারেট খেয়েছি সে কি আমার শাসন মানবে? না, শাসন করতে হবে মানে ধরুন আমি বললাম প্রথম কথা, স্কুল লাইফে এই ব্যাপারটাকে এন্টারটেইন করা উচিত নয়। কারণ একটা ধরুন ছেলে ২০-২২ বছর পর্যন্ত, অ্যাটলিস্ট ১৮ বছর বয়স পর্যন্ত তার একটা ফিজিক্যাল ডেভেলপমেন্টের প্রশ্ন আছে। সেখানে আমরা প্রত্যেকেই জানি একটা নিকোটিনের একটা এফেক্ট আছে। সেই নিকোটিন বা যে কোনো ধরনের নেশাদ্রব্য বলুন, সেটা করা উচিতই নয়। যদি মনে হয় স্কুল লাইফ শেষ হওয়ার পরে তার তো একটা ধরুন গ্রোথ পিরিয়ড আছে। গ্রোথ পিরিয়ডের পরে ধরুন এই তামাক খাবার বয়সে কাউকে যদি বলেন চলো এক গ্লাস দুধ খাই, সেও পছন্দ করবে। কিন্তু পরিষ্কার কথা। একেবারে ধরুন বাড়িতে এলো একটা, আমি ভাবছি সে আমার সেই ছোট্ট ছেলেটি এসছে, আমি আমার বাড়ির লোককে বললাম এর জন্য এক গ্লাস দুধ দাও তো। এদের অপছন্দই করবো না, বলবো আমি দুধ খাই না। বলবো চা দাও, চাটা খেলো। আরে চাটাও তো একটা ধরুন স্টিমুল্যান্ট, চা কফিও তো স্টিমুলেন্ট। এটা খেতে পারছি। সিগারেট খাওয়াটাকে আমি কখনোই সাপোর্ট করছি না। তবে কেউ যদি খায় আর বিশাল কিছু দোষের এরকম এভাবেও দেখছি না আমি। খাওয়া যেতে পারে। আচ্ছা, আপনি নিজে ডাক্তার পরিবার থেকে। তা সত্ত্বেও আপনি শিক্ষকতাকেই বেছে নেন। এত বছর পরে আপনার কি মনে হচ্ছে আপনি সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন? কারণ এই বেছে নেওয়ার প্রশ্নে আপনাকে টু বি ভেরি ফ্র্যাঙ্ক, মানে আমরা যে সময় পড়াশোনা করেছি, ডাক্তারি পরীক্ষা দিতে গেলে তখন যে জয়েন্ট এন্ট্রান্স হতো আর কি, সেই জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় আমি বসেছিলাম। আমি এটা কৃতকার্য হতে পারিনি, মানে পাস করতে পারিনি। ১ ২ নম্বর কথা, পাস করতে পারিনি মানেই যে জীবনটা থেমে গেল তা নয়। আমি পরবর্তীকালে পড়াশোনা করলাম ফিজিওলজি নিয়ে, যেটা ডাক্তারি একটা সাবজেক্ট, এবং এই সাবজেক্টটাতেই আমি মাস্টার্স করেছি। এবং বিভিন্ন পারিবারিক কারণে যে সময় আমাকে এই শিক্ষকতায় পেশায় আসতে হয়েছে, সেটা আমি মেনে নিয়েছি, পরে ভালোবেসেছি এবং আজীবন ভালোবাসবো। আচ্ছা। আচ্ছা, আপনার ব্যক্তিগত একটা ব্যাপার নিয়ে একটু প্রশ্ন করি। আপনি কবিতা খুব পছন্দ করেন। আপনি নাকি একসময় ইনফ্যাক্ট কবিতা লিখতেন। না, কবিতা লেখার থেকে আমার কবিতা পড়ার উপর বেশি জোর।
ছিল আর কি। তা লেখালেখি করাটা একটা চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিলাম, কারণ দেখেছি যে অনেক মানে কবিতার তো এভাবে মান বিচার হয় না। কবিতা মানে একটা মনের ভাব প্রকাশ, সে যে যেভাবে ইচ্ছা করে প্রকাশ করতে পারে। তবে কবিতাকে কোনো একটা জায়গায় আমরা অ্যানালিসিস করি, যে কবিতাটাকে দুটো গ্রুপে আমরা ভাগ করি, ভালো মন্দ। এখন কিছু কবিতা পড়ে পরে আমার মনে হয়েছে যে এর থেকে আমি একটু লেখার চেষ্টা করি এবং চেষ্টা করতে থাকি। বিশেষ করে এই করোনা টাইমে অনেকটা সময়তেই বাড়িতে বসেছিলাম, প্রায় বেকারই বসেছিলাম বলতে পারে। সেই সময় প্রথম দিকে আমি কবিতা পড়া শুরু করি, পরের দিকে বহু কবিতা আমি লিখেছি এবং অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ছাত্রছাত্রী কবিতার সংকলন হিসাবে একটা বই প্রকাশ করার তারা ইচ্ছা প্রকাশ করেছিল। পরে দেখলাম যে কবিতাগুলো আমি আর একবার নিজে পড়লাম, সেখানে দেখলাম প্রকাশিত যে সমস্ত প্রথিতযশা কবি সাহিত্যিক আছেন, যেই বইটা প্রকাশ করে হয়তো ধরুন না আমার কিছু বন্ধুবান্ধব হয়তো দেখতে পারে, কিনতে পারে, পড়তে পারে, এতে আলটিমেটলি কোনো লাভ হয় না। আমি আমার মনের ভাব প্রকাশের চেষ্টা করতাম, এখনও করি, চেষ্টা করি। তবে একটা আমার নিজস্বতা আছে, আমি আমার সমস্ত ক্যাপশানে আমি আমার মতো বলেই লিখি, এটাই আমার একমাত্র ক্যাপশান, দীর্ঘদিন ধরে এটা চলে আসছে। তা আমার মতো করে লিখি, এটা আমার স্যাটিসফ্যাকশন। এবং কিছু আমার গুণমুগ্ধ পাঠক আছে, তারা বলে, বিভিন্ন কমেন্ট করে লেখায়, অনেকেই ইচ্ছা প্রকাশ করেছে যে একটা বই প্রকাশের জন্য। তা সেরকম আমার নিজস্ব কোনো ইচ্ছা নেই, কারণ কবিতা যদি পড়তেই হয়, যারা লিখে গেছেন সেই কবিতাগুলো আগে আমরা পড়ি, জানি। রবীন্দ্রনাথ নজরুল যা লিখে গেছে সেটা যদি কোনো মানুষ পড়তে পারে, পরবর্তীকালে সুকান্ত, জীবনানন্দ দাশ, এগুলো পড়তে পারে অনেক কিছু। অনামী কবি নিজের কাছেই কবি হিসেবে থাকুক। আচ্ছা, তার সঙ্গে সঙ্গে আপনি মিঠুন চক্রবর্তীরও বিরাট বড় ফ্যান। হ্যাঁ, একেবারে বলতে পারেন ডাইহার্ড ফ্যান। আচ্ছা, তো সেটা কি শুধু সিনেমা দেখা অবধি সীমিত নাকি? প্রথম দিকে সিনেমা দেখা ছিল, পরবর্তীকালে যখন মিঠুন চক্রবর্তী সম্বন্ধে, ওনার সম্বন্ধে জানতে পেরেছি যে একটা গলি থেকে রাজপথে ওঠার কাহিনী হুম। এবং একটা খুব ক্যাচ লাইন, অ্যাসপিরেশন অ্যান্ড পার্সপিরেশন, হুম। এটার জন্য মিঠুনকে আরও বেশি ভালো লাগে। এবং মানুষ হিসাবে মিঠুন অসাধারণ, বাঙালির লড়াইয়ের প্রতীক। আচ্ছা, এইবারে হচ্ছে আমাদের র্যাপিড ফায়ার রাউন্ড, মানে লালমোহন বাবুর ভাষায় ঠাই 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 ঠাই, ঠিক আছে? দম প্রশ্ন করবো, আপনিও দম উত্তর দেবেন। আপনার প্রজন্মের একটা জিনিস যেটা আজকের ছাত্রদের মধ্যে কম, মোটিভেশন। কোন সাবজেক্টটা ছাত্ররা অযথা সবচেয়ে বেশি ভয় পায়? ম্যাথমেটিক্স। হ্যাঁ, এটা আমিও 100% এগ্রি করছি এটার সঙ্গে। আচ্ছা, এমন একটা অভ্যেস যা ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে? যে কোনো বদ অভ্যাস। একজন ভালো শিক্ষকের সবচেয়ে জরুরি গুণ? মেন ফিলোসোফার অ্যান্ড গাইড। সন্তানের পড়াশোনা নিয়ে বাবা মায়ের সবচেয়ে বড় ভুল? বারবার না বলা, তোর দ্বারা কিছু হবে না। এমন কোনো ক্যারিয়ার যেটা আমরা অবহেলা করি? ব্যবসা। ভেরি গুড আনসার। আপনি যদি শিক্ষক না হতেন তাহলে কি হতেন? রাজনীতিবিদ। এখন কি পিয়ার প্রেসার আগের থেকে বেশি? বেশি। আজকের ছাত্রদের কাছে কোন জিনিসটা বেশি, সুযোগ না ডিস্ট্রাকশনস? সুযোগ। ক্যারিয়ার বেছে নেওয়ার সিদ্ধান্ত পুরোপুরি কি ছাত্রদের ওপরেই ছেড়ে দেওয়া উচিত? 75%, বাকিটা শিক্ষক এবং অভিভাবকদের ওপর। তাহলে আজকের সাক্ষাৎকারের শুরুতে আমি যেটা বলেছিলাম যে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তিনি শিক্ষা ব্যবস্থার একজন ইনসাইড ম্যান। তো আশা করি এইটুকু আপনার কাছে আমি নিয়ে আসতে পেরেছি, প্রেজেন্ট করতে পেরেছি ঠিকভাবে, যে বাইরে থেকে কথা বলা এক জিনিস, আর যিনি ভেতরে থেকে কাজ করছেন তার অভিজ্ঞতা শোনা একেবারে অন্য একটা জিনিস। আমাদের সঙ্গে আজকে আমাদের অতিথি ছিলেন শ্রী কৃষ্ণেন্দু সামন্ত স্যার। অসংখ্য ধন্যবাদ এতটা সময় আমাদের দেওয়ার জন্য। আপনি শুনছিলেন এবং দেখছিলেন বেঙ্গল রিহ্যাবিলিটেশন গ্রুপ এর অফিসিয়াল পডকাস্ট শোনা কথা। আমি দীপ। সামনের সপ্তাহে আরও একজন অতিথিকে নিয়ে ফিরে আসব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো গল্পে
ডুবে থাকবে। নমস্কার।